ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের অন্তর্গত একটি অসাধারণ ছোট গল্প নতুনভাবে সংযোজিত হয়েছে, যার নাম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। লিখেছেন ফেমাস আমেরিকান অথর, যার নাম কেট সোপে। কেট সোপের নামটি দেখে তোমরা হয়তো উচ্চারণ করে বসবে কেট চোপিন বা কেট চপেন ইত্যাদি বলে, তো আসল উচ্চারণ কিন্তু কেট সোপে। তো গল্পটি শুরু করার পূর্বে ফার্স্টে আমরা অথার সম্পর্কে জেনে নিব, তারপরে জানবো হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এর ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার ইত্যাদি সম্পর্কে। তারপরে কিন্তু আমরা প্রবেশ করব সমগ্র স্টোরিতে। কেননা তোমরা এবার ফার্স্ট টাইম এমসিকিউ বেসড ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিবে, তাই এই ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ বেসড এক্সামে কিন্তু ইন্টারনাল মিনিংটাও যেরকম জানতে হবে, তেমনি কিন্তু অথার বা পোয়েট সম্পর্কেও জানতে হবে। তো সম্পূর্ণ খুঁটিনাটি তত্ত্ব নিয়ে তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে যেতে হবে। এই অভ্যাসটা যদি করতে পারো তবে তোমরা থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ গিয়ে কিন্তু অসুবিধার সম্মুখীন হবে না, কারণ তোমাদের হ্যাবিট হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, এবার আসি কেট সোপে সম্পর্কে। কেট সোপে ইনি ছিলেন একজন সম্পূর্ণরূপে আমেরিকান একজন অথর এবং ফেমিনিস্ট। ফেমিনিস্ট বলতে বোঝায় নারীবাদী, যারা নারীদের নিয়ে বিভিন্ন লেখালেখি করেন তাদেরকে বলা যায় ফেমিনিস্ট। তো এরকম ফেমিনিস্ট রাইটারের মধ্যে অন্যতম ছিলেন কেট সোপে। কেট সোপে জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে, তারিখটা হচ্ছে 8 ফেব্রুয়ারি 1850 এবং তিনি মারা যান ব্রেন হ্যামারেজ। ব্রেন হ্যামারেজ বলতে বোঝায় মস্তিষ্কের রক্তক্ষরণ। তো মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মাত্র 54 বছর বয়সে 22 আগস্ট 1904-এ আমেরিকাতেই মারা যান। তো এই অথারের গোটা জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু গেছে। কিভাবে? অথার যখন মাত্র 5 বছর বয়স ছিলেন তখন তার বাবা মারা যান। সেই সময়ে তিনি তার মা এবং দিদার কাছে মানুষ হতে থাকেন। তখন তিনি তার মা ও দিদার মুখ থেকে বিভিন্ন ধরনের গল্প, উপন্যাসের বিভিন্ন তথ্য ইত্যাদি কিন্তু সম্পর্কে ধারণা নেন। তারপর তিনি বিয়ে করেন অস্কার সপেকে। এই অস্কার সপে ছিলেন পেশায় সূত্রধর, মানে হচ্ছে সুতার ব্যবসায়ী ছিলেন। আমরা কেট সোপের নামটি পড়ছি, কিন্তু কেট সোপের কিন্তু অরিজিনাল নেম অর্থাৎ বিয়ের আগে কিন্তু আলাদা একটা নাম ছিল। তার মেডিয়ান যে নেমটি ছিল সেটির নাম ক্যাথরিন ও ফ্লাহার্টি। এই ক্যাথরিন ও ফ্লাহার্টি বিয়ের পর কেট সোপে নামে পরিণত হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী কেট সোপে নানাভাবে আর্থিক দিক থেকে কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হতে থাকেন। সেই সময় তারা ঠিক করেন কি, যে স্থানে তারা ছিলেন সেখান থেকে শিফট হয়ে অন্য জায়গাতে ব্যবসায়ের জন্য চলে যান। সেই জায়গাটার নাম হচ্ছে লুসিয়ানা। এই লুসিয়ানাতে বেশ কয়েক বছর তারা ছিলেন। সেই সময়ে কয়েক বছর যাওয়ার পর কেট সোপে তার স্বামীকে অবশেষে হারিয়ে ফেলেন, মানে তার স্বামীর মৃত্যু ঘটে। তিনি তখন 5 সন্তানকে নিয়ে তার মায়ের কাছে চলে আসেন। এবার 5 সন্তান সমেত তার মা এবং তিনি পেট চালানো তো মুশকিল হয়ে পড়ছে। এই ঘটনার আর কয়েক বছর পর তিনি তার মাকেও হারিয়ে ফেলেন। 5 সন্তানকে নিয়ে তিনি মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। এই সময়ে তার পারিবারিক চিকিৎসক বন্ধু ফ্রেডেরিক তার পাশে এসে দাঁড়ান এবং তিনি তাকে বিভিন্ন লেখালেখিতে উৎসাহ করেন। কেট সোপে এরপর তার নিজের ব্যক্তিগত জীবনে শতাধিক ছোট গল্প, উপন্যাস ইত্যাদি কিন্তু রচনা করেন এবং সেইগুলো পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকাতে ছাপানো হয়। সেখান থেকে যা অর্থ তিনি পান সেইটা দিয়ে বাকি জীবনটা অতিবাহিত করেন। তো নানা উত্থান পতনের মধ্যে দিয়ে কেট সোপেনের জীবনটা কিন্তু চলেছিল। খুব কিন্তু সহজ সরল ব্যাপার ছিল না কেট সোপেনের, আমরা এটা বুঝলাম। তো কেট সোপেন সম্পর্কে এই কটা ইনফরমেশন আমাদের জানলেই চলবে। এরপরে আসি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এই গল্পটির টাইটেল সম্পর্কে। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টার গল্প। তাহলে কার 1 ঘন্টার গল্প? যেহেতু কেট সোপে ছিলেন কে? নারীবাদী একজন লেখিকা, তাই এখানে নারীর জীবনের যে স্বাধীনতা সেটা সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে তার এই শর্ট স্টোরিতে ফুটিয়ে তুলেছেন। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার
ফার্স্ট যে অরিজিনাল টাইটেলটা ছিল, অর্থাৎ প্রথম যে নামটি ছিল গল্পের, সেটি হলো দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। দ্য ড্রিম অফ অ্যান আওয়ার এই টাইটেলটা দিয়ে আমাদের এই গল্পটি লেখা হয়। ফার্স্ট এটা পাবলিশ করা হয় ভোগ ম্যাগাজিনে 6 ডিসেম্বর 1894-এ। এই ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর জন্য। তারপরে সেকেন্ড পাবলিশ করা হয় সেন্ট লুইস লাইফ ম্যাগাজিনে 5 জানুয়ারি 1895-এ। সেই সময়ে দ্য ড্রিম অফ অ্যান আওয়ার থেকে নাম পাল্টে পরিণত হয় দ্য স্টোরি অফ অ্যান আওয়ারে। তাহলে আশা করি এই গল্প সম্পর্কে, টাইটেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা জানলাম, আমরা বুঝতে পারলাম। এখন আসি ক্যারেক্টার সম্পর্কে। এই গল্পে বেশ কয়েকটি ক্যারেক্টার পাবো। যেহেতু আমাদের এই গল্পটি নারীবাদী একটি গল্প, নারীর স্বাধীনতাকে জোর দেওয়া হয়েছে, তাই আমাদের এই গল্পের মূল যে ক্যারেক্টার তিনি ছিলেন একজন নারী, যার নাম লুইস ম্যালার্ড। লুইস ম্যালার্ডের স্বামী ছিলেন বার্টলে ম্যালার্ড। বার্টলে ম্যালার্ডের বন্ধু ছিলেন রিচার্ড। আর মিসেস ম্যালার্ড অর্থাৎ লুইস ম্যালার্ডের বোন ছিলেন জোসেফিন। তো এই কয়েকটা চরিত্র নিয়ে আমাদের এই গল্পটি কিন্তু আবর্তিত হয়েছে, এবং এই গল্পে আমরা দেখতে পাবো মিসেস ম্যালার্ড অর্থাৎ লুইস ম্যালার্ডের গোটা জীবনে মাত্র 1 ঘন্টার জন্য তিনি তার স্বাধীনতা উপলব্ধি করেছিলেন। কেমন ভাবে স্বাধীনতা উপলব্ধি করেছিলেন, কি ঘটনা ঘটেছিল তার সাথে ইত্যাদি আমরা গল্পের মাধ্যমে জানব। আসলে এই গল্পটি লেখা হয়েছিল কিন্তু 19 শতকের শুরুর দিকে, যে সময়ে গোটা আমেরিকাতে নারীদের কিন্তু একটা নিচু চোখে দেখা হতো। অর্থাৎ ছোট থেকে তারা বাবার আদরে মানুষ হতো, তারপর তারা বিয়ের পর স্বামীর কাছে চলে যেত, এরপর বৃদ্ধ বয়সে পুত্রের ভরসাতে কিন্তু গোটা জীবনটা কাটাতো। তো সামাজিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে হোক, সেই সময়ে নারীরা সম্পূর্ণরূপে কিন্তু বঞ্চিত ছিল। তো এরকম একটা সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটি আবর্তিত হয়েছে, যেখানে আমরা পাবো নারীর স্বাধীনতা কতটা প্রয়োজন ইত্যাদি। চলো এবার গল্পে যাওয়া যাক। তো গল্পটা শুরু হচ্ছে ঠিক এইভাবে, নোয়িং দ্যাট, মানে এটা জেনে যে মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফেক্টেড উইথ এ হার্ট ট্রাবল। মিসেস ম্যালার্ড হৃদরোগে আক্রান্ত। তাহলে এতটুকু আন্ডারলাইন হবে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে মিসেস ম্যালার্ড কোন রোগে আক্রান্ত হয়েছিলেন। কি হবে অ্যান্সারটা? হার্ট ট্রাবল অর্থাৎ হার্ট ডিজিজ, তার হৃদরোগ ছিল। আর অ্যাফ্লিক্টেড মানে হচ্ছে কষ্ট পাওয়া। তাহলে এটা জেনে যে মিসেস ম্যালার্ড হৃদরোগে আক্রান্ত এবং এটাতে কষ্ট পাচ্ছিলেন। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক, অত্যন্ত সতর্কতার সাথে নিউজটা ব্রেক করার কথা, টু হার, তাকে জানানো একটা চিন্তা করা হচ্ছিল, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা ধীরে সম্ভব। কোন নিউজের কথা এখানে? দ্য নিউজ অফ হার হাজব্যান্ড ডেথ। তাহলে তার স্বামীর মৃত্যুর খবরটি তাকে অত্যন্ত সতর্কতার সাথে যতটা ধীরে সম্ভব এটা জানানোর চেষ্টা করা হচ্ছিল। কারা চেষ্টা করছিলেন আমরা পরের লাইনে জানবো। কেন এখানে ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার কথা বলা হচ্ছে? কারণ তিনি একজন কিন্তু হার্ট পেশেন্ট। হঠাৎ করে হয়তো মৃত্যুর কোনো খবর শুনতে পেয়ে তিনি হয়তো মারা যেতে পারেন বা কোনো অঘটন ঘটে যেতে পারে, এটা চিন্তা ভাবনা কিন্তু করা হচ্ছে। যারা খবরটি দিবে তারা এই চিন্তা ভাবনাটা করেছেন। এরপর বলেছে যে ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার। তাহলে ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন এখানে আন্ডারলাইন হবে এবং এখান থেকে জানতে পারলাম যে মিসেস ম্যালার্ডের বোনের নাম কি? জোসেফিন। তাহলে এটা তার বোন জোসেফিন তাকে বলেছিল। কোন খবরটি বলেছিল? হার হাজব্যান্ডস ডেথ। ঠিক আছে, দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ। তো এখানে এই কথাটা তার বোন বলেছিলেন তাকে। ইন ব্রোক, কিভাবে বলছে? ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙা ভাঙা বাক্যে। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙা ভাঙা বাক্যে। ভেইলড হিংস,
কতকটা অমনোযোগী ভাবে বা বলতে গিয়ে আটকিয়ে যাচ্ছে এইরকম ভাবে ভেইলড হিন্টস দ্যাট রিভেল্ড মানে প্রকাশ করা, দ্যাট রিভেল্ড ইন হাফ কনসেলিং বলতে বোঝায় গোপনে, অত্যন্ত গোপনের সাথে অর্ধেকটা গোপন করে এবং অর্ধেকটা প্রকাশ করে তিনি ভাঁ বাক্যে কাঁপা গলাতে সেই নিউজটা প্রকাশ করতে চলেছেন। কোন নিউজ এখানে? দ্য নিউজ অফ হার হাজবেন্ডস ডেথ। আশা করি এতটুকু ক্লিয়ার হলো। নেক্সট, হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার, তাহলে এখানে আন্ডারলাইন হবে এবং এখান থেকে আমরা পেলাম যে মিসেস ম্যালার্ডের যে হাজবেন্ড ছিল তার বন্ধুর নাম কি? রিচার্ড। তাহলে হার হাজবেন্ডস ফ্রেন্ডস রিচার্ডস ওয়ার দেয়ার, তার বন্ধুর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন। কোথায়? টু নিয়ার হার, তার সামনে। এখানে হার বলতে মিসেস ম্যালার্ডের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতন বুঝবে। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর আসবে, ঠিক আছে? ভালো মতন না বুঝতে পারলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। ইট ওয়াজ হি হু হ্যাড বিন in the newspaper office when intelligence of the railroad disaster was received. আচ্ছা, রেলরোড ডিজাস্টার বলতে বোঝায় রেল দুর্ঘটনা। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা হয়, কিন্তু এখানে ইন্টেলিজেন্স বলতে বোঝাচ্ছে নিউজটাকে। তাহলে দ্য ওয়ার্ড ইন্টেলিজেন্স রেফার্স টু দ্য নিউজ। ক্লিয়ার? তাহলে যখন রেলের তরফ থেকে রেল দুর্ঘটনার খবর জারি করা হয়েছিল তখনই কিন্তু রিচার্ড সেই রেল অফিসে উপস্থিত ছিলেন। উইথ ব্রান্টলে ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড। আচ্ছা, লিডিং দ্য লিস্ট বলতে বোঝায় লিস্টের শুরুতে। তাহলে লিস্টের শুরুতে মৃতের যে নামগুলো ছিল তার প্রথমে কার নাম পাওয়া যাচ্ছে হচ্ছে বার্নটলে ম্যালার্ডের নাম। এই বার্নটলে ম্যালার্ড এখানে আন্ডারলাইন হবে, তোমরা এখানে লিখে রাখতে পারো। বার্নটলে ম্যালার্ড হচ্ছে মিসেস ম্যালার্ডের স্বামীর কথা বলা হচ্ছে। তাহলে মিসেস ম্যালার্ডের যে স্বামী বার্নটলে ম্যালার্ড, তার নাম সেই মৃতের লিস্টের শুরুর দিকে ছিল, এরকম নাকি জানা গিয়েছিল। তো হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিওর হিমসেলফ অফ ইটস ট্রুথ বাই এ সেকেন্ড টেলিগ্রাম। তো লিচার্ড কি করলেন? লিচার্ড এই খবরটা ফার্স্টে শুনলেন, তিনি বিশ্বাস করলেন না, কিন্তু কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয় টেলিগ্রামের অবধি অপেক্ষা করতে শুরু করলেন। যতক্ষণ না দ্বিতীয় টেলিগ্রামে কোনো একটা খবর কনফার্ম নিউজটা আসছে ততদূর অবধি তিনি অপেক্ষা করলেন। টেলিগ্রাম হচ্ছে একটা যন্ত্র, বিশেষ যন্ত্র, আগেকার দিনে ব্যবহার করত। সেটা নিউজ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিউজ দ্রুত আদান প্রদানের ক্ষেত্রে ইউজ করা হতো। তাহলে সেকেন্ড টেলিগ্রাম এখানে তোমরা গোল্ড বা আন্ডারলাইন করে রাখতে পারো কিসের মাধ্যমে নিউজটা পাওয়া গিয়েছিল তার স্বামীর মৃত্যুর। এখানে হচ্ছে টেলিগ্রাম, আমরা অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এখান থেকে অ্যাজিউর মানে হচ্ছে নিশ্চিত, এটা তোমরা লিখে রাখতে পারো এর সাথে। এরপর বলেছে দেখো, অ্যান্ড হ্যাড hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. আচ্ছা, hastened বলতে বোঝায় দ্রুত, forestall বলতে বোঝায় আগে ভাগে, আর টেন্ডার বলতে বোঝায় কোমল। তাহলে তিনি এই ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন যাতে কোনো কোমল হৃদয়ের বন্ধু আগে ভাগে না মিসেস ম্যালার্ডকে সেই মৃত্যু সংবাদটি দিয়ে বসে। অত্যন্ত এই ব্যাপারে সতর্ক কিন্তু ছিলেন, কেননা যদি হঠাৎ করে দিয়ে দেয় তাহলে তিনি হার্ট ডিজিজে আক্রান্ত, হঠাৎ করে মারা যেতে পারেন বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওকে, এরপর পরের প্যারাতে বলেছে যে সি ডিড নট হিয়ার দ্য স্টোরি অ্যাজ মেনি উইমেন হ্যাভ হিয়ার্ড দ্য সেম। মিসেস ম্যালার্ড কিন্তু এই খবরটি অন্যান্য মহিলার মতন শুনলেন না। তাহলে কিভাবে শুনলেন? উইথ এ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স। যেন একটা প্যারালাইজড পার্সন অর্থাৎ পঙ্গু অসাড় মানুষ যেইভাবে অক্ষমতার সাথে সমস্ত কিছু শুনে, তিনি সেইভাবে এই নিউজটা স্বাভাবিকভাবেই শুনলেন। আসলে বাংলায় একটা কথা রয়েছে যে শোকে পাথর হয়ে যাওয়া, ঠিক তেমনি তার স্বামীর মৃত্যুর কথা শুনে তিনি কিন্তু শোকে পাথর হয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না এক্ষেত্রে। সি ওয়েপ্ট অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তে এই খবরটি শোনা মাত্রই শুধুমাত্র কেঁদে উঠেছিলেন।
তাহলে তিনি কি করেছিলেন, খবরটি শুনে ওয়েপ্ট মানে কান্না, তিনি এই মুহূর্তে কান্না করেছিলেন। তাহলে এই লাইনটাও আন্ডারলাইন করে রাখতে পারো তোমরা। উইথ সাডেন, হঠাৎই তিনি সেই সময় কেঁদে উঠেছিলেন। কিভাবে, আরো বলছে ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট। অ্যাবান্ডনমেন্ট বলতে বোঝায় নিজের উপর হাল ছেড়ে দেওয়া। তাহলে নিজের উপর এই কথাটা শুনে হাল ছেড়ে দিয়েছিলেন ইন হার সিস্টার আর্মস, এবং আঁকড়ে ধরেছিলেন, কি ধরেছিলেন, তার সিস্টার আর্মস, অর্থাৎ তার যে বোনের যে হাত, আর্মস মানে হাত, তার বোনের যে হাত, সেইগুলো সেই সময় তিনি আঁকড়ে ধরেছিলেন এই খবরটি শুনে। When the storm of grief had spent itself, যখন তার কান্না থেমে এলো, she went away to her room alone, তিনি একাকী নিজের ঘরে চলে গেলেন। she would have no one follow her, এরপরে তিনি আর কারো সাথে কোনো কথাই বললেন না। নেক্সট প্যারাতে আসি। There stood facing the open window a comfortable roomy armchair, ঘরের মধ্যে খোলা জানালার একটা দিকে কি ছিল, রুমি আর্মচেয়ার, একটা আরামকেদারা। আর্মচেয়ার বলতে বোঝায় হাতলযুক্ত যে চেয়ারগুলো হয় সেগুলোকে বলা হয়ে থাকে রুমি আর্মচেয়ার। তো এই আর্মচেয়ারটা কেমন ছিল, কমফোর্টেবল ছিল। প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতন বুঝবে। তাহলে কিরকম ছিল আরামকেদারাটা, অত্যন্ত কমফোর্টেবল, আরামদায়ক ছিল। এরপর বলেছে ইনটু দিস সি স্যাঙ্ক প্রেসড ডাউন বাই এ ফিজিক্যাল এক্সারশন। আচ্ছা, ফিজিক্যাল এক্সারশন বলতে বোঝায় শারীরিক অবসন্নতা। তাহলে শারীরিক অবসন্নতার কারণে তিনি ধপ করে সেই চেয়ারে বসে পড়লেন। প্রেস ডাউন মানে ধপ করে বসে পড়া, আর স্যাঙ্ক মানে ডুবা। কিন্তু এখানে হাতলযুক্ত যে চেয়ারগুলো হয় সেই চেয়ারের মাঝখানটা কিন্তু অনেকটা গর্তের মতন থাকে ওই হাতলের কারণে, তো সেইটাকেই বলছে এখানে স্যাঙ্ক। তিনি থপ করে সেখানে বসে পড়লেন। কিভাবে বসে পড়লেন, শারীরিক অবসন্নতা নিয়ে। দ্যাট হান্টেড হার বডি, এই শারীরিক অবসন্নতা তার গোটা শরীরকে যেন হান্ট করছে, মানে শিকার করছে, এমন তিনি অনুভব করলেন। অ্যান্ড সিম টু রিচ ইন টু হার সোল, এবং এই শারীরিক অবসন্নতা যেন তার আত্মা, সোল মানে হচ্ছে আত্মা, তার আত্মাটাকে কিন্তু স্পর্শ করে তুলছে, এমনটা তিনি অনুভব করলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফিজিক্যাল এক্সারশন, তার শারীরিক অবসন্নতাটা কি জিনিসকে টাচ করেছিল, অ্যান্সারটা হবে কিন্তু এখানে সোল। তো সি কুড সি in the room square before her house the tops of trees that were all equiver মানে হচ্ছে কম্পমান, equiver with the new spring life, spring life মানে হচ্ছে বসন্তের জীবন। তার মানে এই লাইনটার মানে এটা দাঁড়াচ্ছে সি কুড সি, তিনি দেখতে পাচ্ছিলেন, ইন ওপেন স্কোয়ার বিফোর হার হাউস, তার বাড়ির সামনে যে খোলা যে চত্বরটা রয়েছে সেই চত্বরে কি রয়েছে, দ্য টপস অফ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের মাথাগুলো যেন কাঁপছে। কিসের কারণে কাঁপছে, কাঁপছে হচ্ছে এই কারণে দ্য নিউ স্প্রিং লাইফ, নব বসন্তের জীবনটা পেয়ে। আসলে আমরা জানি যে শীতকালে যখন সমস্ত গাছের পাতা ঝরে পড়ে তখন কিন্তু বসন্তের সময় নতুন কচি পাতাগুলো বেরায়, তোমরা সেটাকে বলতে পারো টিন্ডার লিভস, কচি পাতা। তো সেই কচি পাতাগুলো পেয়ে গাছটা যেন নব যৌবন লাভ করেছে। তো এই কারণে এই খুশিতে সেই গাছগুলো কিন্তু একইবার অর্থাৎ কাঁপতে শুরু করে দিয়েছিল। এটি এই দৃশ্যটা তিনি দেখলেন ফার্স্ট। দ্য ডেলিসিয়াস ব্রেথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার, ভিজে মাটির সোদা গন্ধ গোটা বাতাসে যেন ছড়িয়ে পড়েছিল সেই সময়। ইন দ্য স্ট্রিট বিলো, রাস্তায়, নিচের রাস্তায়, এ পেডলার, পেডলার মিন্স ফেরিওয়ালা, এ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্ডস, ওয়ার্ডস মানে পণ্যদ্রব্য। তিনি দেখলেন নিচ রাস্তাতে ফেরিওয়ালা চিৎকার করে তার পণ্যদ্রব্যগুলো বিক্রি করে চলেছেন। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে এয়ারে কি মিশেছিল, এয়ারে মিশেছিল হচ্ছে ডেলিসিয়াস ব্রেথ অফ রেইন, তারপর হচ্ছে তিনি নিচের রাস্তাতে কাকে দেখলেন, পেডলারকে,
পেডলার মানে ফেরিওয়ালা। পেডলার কি বিক্রি করছিল চিৎকার করে, ক্রাইং হিজ ওয়ার্ডস, ওয়ার্ডস মানে পণ্যদ্রব্য। এরকম ছোটখাটো কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। এরপর বলেছে দ্য নোটস অফ এ ডিস্টেন্ট সং হুইচ সামওয়ান ওয়াজ সিঙ্গিং রিচড হার ফেইন্টলি। ফেইন্টলি মানে ক্ষীণভাবে, তার মানে এই লাইনটার মানেটা কি দাঁড়াচ্ছে, হালকা সুর তিনি শুনতে পাচ্ছিলেন, একটা হালকা সুর ক্ষীণভাবে হালকাভাবে যেন দূর থেকে তার কানে এসে পৌঁছাচ্ছে। তো এটা কিসের সুর হতে পারে, কোনো পাখির সুর হয়তো হতে পারে বা অন্য কিছুর সুরও কিন্তু হতে পারে। and countless sparrows were twittering in the eaves, এই লাইনটা আন্ডারলাইন হবে। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে কাউন্টলেস স্প্যারোস, অগণিত চড়ুই পাখিগুলো কিচিরমিচির, টুইটনিং মানে হচ্ছে কিচিরমিচির করা। তো কিচিরমিচির করছিল, কোথায় কিচিরমিচির করছিল, ইন দ্য ইভস মানে হচ্ছে ছাদের ধার, ছাদের ধারে কিচিরমিচির করছিল। তার মানে রুমে ঢোকার পর মিস্টার মেলার একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপলব্ধি করার চেষ্টা করছেন, তিনি একটা প্রাকৃতিক সৌন্দর্যের সম্মুখীন হচ্ছেন। There were patches means কোথাও কোথাও, there were patches of blue sky showing here and there through the clouds, মেঘের ফাঁক থেকে এখানে ওখানে নীল আকাশের কিছুটা অংশ তিনি লক্ষ্য করছিলেন। that had made and piled মানে স্তূপ আকারে জমা হওয়া, on above the other in the west facing her window, আন্ডারলাইন হবে। তাহলে এই মেঘগুলো অর্থাৎ পশ্চিম আকাশের মেঘগুলো যেন স্তূপাকৃতি হয়ে মুখোমুখি হয়েছিল তার জানলার। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে তার জানলার মুখোমুখি হয়েছিল কি জিনিস, তাহলে অ্যান্সারটা হবে কি ওয়েস্ট ফেসিং ক্লাউডস। আচ্ছা, এরপর she sat with her head thrown back upon the cushion of the chair, এরপরে তিনি কুশন মিন্স একটা কোমল যে বালিশ সোফা বা চেয়ারে যে থাকে সেগুলোকে বলা হয় থাকে কুশন। তিনি কি করলেন, চেয়ারের উপর কুশনে মাথা দিয়ে কোয়াইট মোশনলেস নিশ্চলহীনভাবে বসে পড়লেন। এক্সেপ্ট হোয়েন এ সোপ মিন্স ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, হোয়েন এ সোপ কেম আপ ইনটু হার থ্রোট মানে হচ্ছে গলা, যখন একটা ফোঁপানি তার গলা অবধি আসছিল সেই সময়ে কি করছিলেন না অ্যান্ড সুক হার, সেটা যেন তাকে ঝাঁকিয়ে তুলছিল, মানে ফোঁপানি যে কান্নাটা অর্থাৎ তার যে যখন স্বামীর কথা মনে পড়েছিল, তার যে শোকটা যখন আসছিল তখন তিনি অঝরে না কেঁদে ফুপিয়ে ফুপিয়ে যখন কাঁদতে শুরু করেছিলেন সেই সময়ে তিনি কেঁপে কেঁপে উঠছিলেন। অ্যাজ এ চাইল্ড, কিভাবে কাঁদছিলেন, অ্যাজ এ চাইল্ড একটা শিশুর মতন, হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউস টু সোপ ইন ইটস ড্রিমস, ঠিক যেইভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া একটি শিশু ঘুমের মধ্যেও ফুপিয়ে ফুপিয়ে উঠে। তার মানে এখান থেকে তোমরা প্রশ্ন ধরে রাখো আসতে পারে এটা, তিনি যখন রেস্ট নিচ্ছিলেন তার আরাম কেদারায় বা বলতে পারো আর্ম চেয়ারে, সেই সময়ে যে সোপ অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এ চাইল্ড একটা শিশুর সাথে। সি ওয়াজ ইয়ং, এরপরে আমরা জানতে পারবো তিনি কেমন দেখতে ছিলেন। সি ওয়াজ ইয়ং, তিনি ছিলেন একজন তরুণী, উইথ এ ফেয়ার এবং সম্পূর্ণরূপে হচ্ছে সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, কাম ফেস তার মুখমণ্ডল ছিল শান্ত, হুজ লাইন্স বেসপোক মিন্স সাক্ষ্য দেওয়া, যেই রেখাগুলো সাক্ষ্য দিয়েছিল রিপ্রেশন মানে হচ্ছে অবদমন করা, পীড়া দেওয়া, অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ অর্থাৎ স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মুখের যে রেখাগুলো, তার মুখের যে সৌন্দর্যগুলো সেইগুলো সাক্ষ্য দিত অবদমনের, অর্থাৎ তার মনের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট, তিনি যে এতদিন স্বামীর আন্ডারে যে ছিলেন তার মনের মধ্যে যে দুঃখ কষ্ট আনন্দ ইত্যাদিগুলো কারোর সাথে শেয়ার করতে পারেননি, তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেননি, সেই জিনিসগুলো কিন্তু তার মনকে পীড়া দিয়েছিল, এমনকি কিছুটা শক্তিরও। এবং তিনি যে
যে শক্তি বা মনের দিক থেকে যে অনেকটা স্বতঃস্ফূর্ত ছিলেন সেটা কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারেননি। যখন স্বামী মারা গিয়েছেন তখন তিনি স্বাধীন এবং এই জিনিসগুলো সেই সময়ে উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং তিনি বুঝতে পারছেন এই সময় তো আমি মুক্ত, এখন এইগুলোকে কাউকে যদি আমি প্রকাশ করি তখন কেউ কিছু বলতে পারবে না, বা স্বামীর আন্ডারে না থাকার কারণে তিনি কিন্তু স্বাধীন চেতনার সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, এরপর বলেছে বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টিয়ার ইন হার আইজ হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ yonder on, yonder মানে হচ্ছে অদূরে, yonder on one of those patches of blue sky। তো হুজ গেজ, গেজ মানে কি? গেজ মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। তো এমন কি এখন তার চোখে কোনো ম্লান বা নিস্তেজ দৃষ্টি ছিল এমনটা নয়, তবুও তার চোখের যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা দূরের নীল আকাশে স্থির হয়েছিল। অর্থাৎ তিনি কিছু একটা ভাবছিলেন, এই ব্যাপারগুলো ভাবছিলেন দূরের আকাশে ফ্যাল করে তাকিয়ে। It was not a glance of reflection but rather indicate a suspension of intelligent thought। তার বুদ্ধি, তার চিন্তা শক্তি সেটাও কিন্তু তার কাছে সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। অর্থাৎ তিনি যে কিছু ভারী জিনিস চিন্তা করছিলেন এমনটা কিন্তু নয়, তিনি ছিলেন হচ্ছে স্বাধীন মনের মানুষ এবং স্বাধীনভাবেই সমস্ত কিছু বিচার বিবেচনা করছিলেন এবং আগামী দিনগুলো কিভাবে মুক্তভাবে তিনি নিজের জীবনটাকে কাটাবেন সেই চিন্তাটাই জাস্ট ভাবছিলেন। তিনি এটা ভেবে ভাবছিলেন না স্বামীর মৃত্যুর পর তিনি কিভাবে বাকি জীবনটা কাটাবেন, তিনি কার কাছে থাকবেন, কিভাবে জীবনটা অতিবাহিত করবেন ইত্যাদি। তো তিনি ভারী কিন্তু কিচ্ছু ভাবছিলেন না, জাস্ট একটা সিম্পল ভাবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের আকাশে তাকিয়ে নিজের জীবনটা, নিজের মুক্তির স্বাদটা অনুভব করছিলেন। দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, তার কাছে কিছু একটা জিনিস এগিয়ে আসছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং তিনি এটার জন্য অপেক্ষা করছিলেন। কিভাবে? ফিয়ারফুলি, ভয় পেয়ে। তাহলে মিসেস ম্যালার্ড অজানা জিনিসের জন্য কিভাবে অপেক্ষা করছিলেন? ফিয়ারফুলি। এটা তোমরা সার্কেল করে রাখতে পারো এমসিকিউ এর জন্য। হোয়াট ওয়াজ ইট, এটা আসলে কি? সি ডিড নট নো, তিনি এটা জানতেন না ঠিকঠাকভাবে। ইট ওয়াজ টু সাবটেল, সাবটেল মিনস সূক্ষ্ম, অ্যান্ড ইলুসিভ, ইলুসিভ মিনস অধরা, যেটা ধরা ছোঁয়া যায় না। টু নেম, তো জিনিসটা এতটাই সূক্ষ্ম এবং অধরা ছিল যে যার কোনো নাম দেওয়া যেত না। মানে আসলে এটা কি জিনিস তিনি এটা বুঝতে পারছিলেন না। কি কারণে? তিনি স্বাধীনতার যে স্বাদ সেটা অনুভব করতে চাচ্ছেন, মন হালকা খুশিতে রয়েছেন, তাই নিজের মনের মধ্যে কি একটা হালচাল সৃষ্টি হচ্ছে তিনি কিন্তু সেটা ঠিকঠাক উপলব্ধি করতে পারছেন না। বাট সি ফেল্ট ইট, তিনি এটা অনুভব করছিলেন। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, যেন আকাশ থেকে ক্রিপিং, ক্রিপিং মানে হচ্ছে গুটিসুটি করে এগিয়ে আসা, ধীরে ধীরে এগিয়ে আসা। তো জিনিসটা আকাশ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে, রিচিং টুয়ার্ড হার, তার দিকে। থ্রু দ্য সাউন্ডস, সাউন্ডের মাধ্যমে, শব্দের মধ্যে দিয়ে, দ্য সেন্টস, সুগন্ধের মধ্যে দিয়ে, দ্য কালার অর্থাৎ বর্ণের মধ্যে দিয়ে, দ্যাট ফিল দ্য ইয়ার, যেটা বাতাস আকাশকে কি করে রেখেছে? পরিপূর্ণ করে রেখেছে। আসলে তিনি মুক্তির স্বাদ অনুভব করতে চান, তাই তার মনের মধ্যে যে হালচালটা চলছে সেটা ঠিক কি জিনিস সেটা তিনি উপলব্ধি মানে করার চেষ্টা করছেন এবং সমস্ত কিছুই তার কাছে বর্ণ, সুগন্ধময় এবং সঙ্গীতময়, এই সমস্ত কিন্তু মনে হচ্ছে। নাও হার bosom, bosom means বক্ষস্থল। নাও হার bosom rose and fell tumultuously, tumultuously means আবেগপূর্ণভাবে, আর rose and fell means ওঠা নামা করা। তাহলে তার বক্ষস্থল এটার কারণে কি হলো? আবেগপূর্ণভাবে ওঠানামা করতে শুরু করলো, অর্থাৎ হার্টবিট কমছে, হার্টবিট বাড়ছে, এরকম একটা পজিশনে তিনি কিন্তু চলে গেছেন।
তো she was beginning to recognize this thing that was approaching to possess her. এবার তিনি বুঝেছিলেন যে এই জিনিসটা আসলে কি, যেটা তাকে অধিকার করার জন্য, প্রসেস করার জন্য, প্রসেস মিন্স অধিকার করা, তো অধিকার করার জন্য তার দিকে এগিয়ে আসছে। and she was striving মানে প্রতিহত করা অর্থাৎ বাধা দেওয়া, and she was striving to beat it back with her will means ইচ্ছা শক্তি। তো তিনি কি করলেন, তিনি এটা প্রতিহত করার চেষ্টা করলেন নিজের ইচ্ছা শক্তি দিয়ে। তো as powerless as her two white-shouldered hands would have been, যতটা শক্তিহীন, পাওয়ারলেস মানে হচ্ছে শক্তিহীন, যতটা শক্তিহীন তার রোগা রোগা হাতগুলো ততটাই, আচ্ছা স্লেন্ডার হ্যান্ডস মিন্স রোগা রোগা হাত, তো কি বলছে না যতটাই শক্তিহীন তার রোগা রোগা হাতগুলো ততটাই শক্তিহীন ছিল তার মনের ইচ্ছা শক্তিগুলো। when she abandoned herself, যখন তিনি নিজের উপর হাল সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন, a little whispered মানে ফিসফিস আওয়াজ, তো a little whispered word escaped her slightly parted lips, তখন তার ঠোঁট দিয়ে ফিসফিসানি শব্দ বেরিয়ে এলো। she said it over and over under the breath, এরপর তিনি এটা নিচু স্বরে বিড়বিড় করে বলার চেষ্টা করলেন। কি বলছেন, ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত মুক্ত মুক্ত। আসলে তার মনের মধ্যে যে হালচালটা চলছিল সেটা কিসের খুশিতে, মুক্তি স্বাধীনতার খুশিতে। তার স্বামী মারা গিয়েছেন এবং তিনি এখন বাকি জীবনগুলো নিজের মতন করে কাটাতে চান, সামাজিক অর্থনৈতিক দিক থেকে নিজের কবজায় এনে নিজের মতন করে তিনি বাঁচতে চান। তো এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে হুইসপার অর্থাৎ ফিসফিস করে তিনি কি বলেছিলেন, ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত মুক্ত মুক্ত। দ্য ভ্যাকেন্ট স্টিয়ার অ্যান্ড দ্য লুক অফ টেরর, তো প্রথমে তার যে দৃষ্টিশক্তিটা সেটা কি ছিল, তার দৃষ্টিশক্তিটা ছিল হচ্ছে শূন্য, মানে তার মনের মধ্যে যে চিন্তা, তার যে দৃষ্টি, বাইরের যে প্রকৃতি দেখছে সেগুলো কি ছিল, সেগুলো ছিল সম্পূর্ণরূপে উন্মুক্ত। কিন্তু পরবর্তীকালে কি ঘটেছে দেখো, বলেছে যে and the look of terror that had followed it went from her eyes, তারপর তার চোখে একটা আতঙ্কের ছাপ এলো, সেটাও এখন ধীরে ধীরে চলে গেল। they stayed keen and bright, তার চোখগুলো ছিল তীক্ষ্ণ, কিন মিন্স তীক্ষ্ণ, অ্যান্ড ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে এখান থেকে এমসিকিউ তোমাদের আসতে পারে, মিসেস ম্যালার্ডের চোখ কেমন ছিল, কিন অ্যান্ড ব্রাইট। হার পালসেস বিট ফাস্ট, এই লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করে রেখো যারা তোমরা এই ভিডিও থেকে ক্লাসটা করছো। তো হার পালসেস বিট ফাস্ট, তার নাড়ির গতিটা দ্রুত বেড়ে গিয়েছিল। অ্যান্ড দ্য coursing blood warmed and relaxed every inch of her body, এর ফলে কি হলো, তার দেহে যে রক্ত সঞ্চালনটা সেটা দ্রুত হচ্ছিল এবং দেহের প্রত্যেকটা ইঞ্চিতে ছড়িয়ে কি ফিল করছিল, আরামদায়ক ফিল, রিল্যাক্স ফিল করছিল। একটা যে কোনো জিনিস খুশিতে যদি কারো মন ভরে থাকে তার মন কিন্তু প্রাণোচ্ছল এবং রিল্যাক্স ফিল করে তার গোটা বডিটা, ঠিক আছে। তো এক্ষেত্রে মিসেস ম্যালার্ডেরও কোনো ব্যতিক্রম ঘটেনি। she did not stop to ask if it were or were not a monstrous joy that held her, তো তিনি এটা ভাবলেন না, কি ভাবলেন না, মনস্ট্রাস, আচ্ছা মনস্ট্রাস জয় মিন্স হচ্ছে একটা অস্বাভাবিক আনন্দ, তো তিনি এটা ভাবলেন না যে কোন এক অস্বাভাবিক আনন্দে তার গোটা দেহটা বা মনটা ধরে রেখেছে, আঁকড়ে রেখেছে। এ ক্লিয়ার অ্যান্ড এক্সেল্ট পারসেপশন, ক্লিয়ার মানে স্বচ্ছ, এক্সেল্ট পারসেপশন মানে উচ্চ উপলব্ধি। তাহলে একটা স্বচ্ছ এবং উচ্চ উপলব্ধি অর্থাৎ আনন্দটা যে হচ্ছিল তার মনের মধ্যে সেটা ভেবে দেখার ব্যাপারটি এখানে বলা হচ্ছে। enable her to dismiss the suggestion was trivial মানে হচ্ছে তুচ্ছ মনে করা, তো তিনি এই জিনিসগুলো তুচ্ছ মনে করে খারিজ করতে চাচ্ছিলেন।
অর্থাৎ তার মনের মধ্যে কি ঘটছে না ঘটছে ইত্যাদি, সেইগুলো কিন্তু তার হাজার হোক স্বামীর মৃত্যু ঘটেছে, তো এই জিনিসগুলো যে হালচালগুলো সৃষ্টি হচ্ছিল সেই জিনিসগুলো তুচ্ছ নগণ্য মনে করেছিল কোনো এক সময়ে। তো তারপর বলছেন যে সি নিউ দ্যাট, তিনি জানতেন যে সি উড ওয়াইপ, ওয়াইপ মানে হচ্ছে কেঁদে ওঠা, সি উড ওয়াইপ, তিনি আবার কেঁদে উঠবেন এগেইন আবার, when she saw the kind tender hands folded in death, যখন দেখবেন তার স্বামীর যে মৃতদেহটা, সেই স্বামীর মৃতদেহের যে হাত সেটা কেমন বলছে, কাইন্ড অর্থাৎ দয়ালু, টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে কোমল, টেন্ডার হ্যান্ডস মানে হচ্ছে কোমল হাত, ফোল্ডেড যেটা ভাঁজ করা থাকবে, হয় না যে মৃতদেহের যে হাতগুলো সেইগুলো এক একটা অনেক সময় হচ্ছে বুকের উপরে হাত চেপে ধরে রাখে, ওই রকম টাইপের ব্যাপারটা। তো এইগুলো তিনি দেখবেন। এখন কিন্তু তার মুক্তির চিন্তা থেকে সরে এসে মিসেস মেলার্ড তার স্বামীর চিন্তাতে কিন্তু ফিরে এসছেন। এই কারণে তিনি মনে করেছেন তার মনের মধ্যে যা যা চিন্তা শক্তিগুলো উদয় হয়েছে সেইগুলো তুচ্ছ নগণ্য করে খারিজ করে দেওয়ার চেষ্টা করছেন। আশা করি ক্লিয়ার হলো এতটুকু। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে তিনি মৃতদেহের বা স্বামীর যে দেহটা দেখে তিনি কি মনে করেছেন, বা তার স্বামীর হাতটা কেমন ছিল, কেমন ছিল কাইন্ড, এখান থেকে আমরা বুঝতে পারছি তার স্বামী কিন্তু অত্যন্ত দয়ালু ছিল, ভালো মনের মানুষ কিন্তু ছিল, ঠিক আছে। দ্য ফেস দ্যাট হ্যাড নেভার লুকড সেভ উইথ লাভ আপন হার্ট, তো তার স্বামী যখন মিসেস মেলার্ডের দিকে তাকাতেন তখন কি করতেন, তখন হচ্ছে ভালোবাসার যে চোখ সেটা ছাড়া তিনি কিন্তু কোনোভাবেই খারাপ নজরে তার স্ত্রীর দিকে তাকাননি কোনোদিনও, ঠিক আছে। ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, কিন্তু এখন তার মুখখানা, যেহেতু তিনি মারা গিয়েছেন তাই এখন তার মুখখানা কি রয়েছে, ফিক্সড মানে স্থির হয়ে রয়েছেন, গ্রে অ্যান্ড ডেড ধূসর এবং মৃত অবস্থায় শান্ত হয়ে রয়েছেন। বাট সি স বিয়ন্ড দ্য বিটার মোমেন্ট, কিন্তু তিনি সেই যে বেদনাদায়ক মুহূর্ত তিনি সেটা কাটিয়ে সেটা বাইরের দিকে তাকালেন, বাইরের পরিবেশের দিকে তাকালেন। তো দেখছেন যে সেই সময় বা কল্পনা করছেন সেই সময় এ লং প্রসেশন অফ ইয়ার্স টু কাম দ্যাট উড বিলং টু হার অ্যাবসলিউটলি, অর্থাৎ তার যে আগামী বছরগুলো মানে স্বামী মারা গিয়েছেন তারপরেই যে তিনি বাকি জীবনটা কাটাবেন সেটা কিভাবে কাটাবেন সেটা সম্পূর্ণ তিনি নিজের মতন করে কাটাতে যাচ্ছেন। And she opened and spread her arms out to them in welcome, তো তার এই স্বাধীনতা গ্রহণ করার জন্য তিনি কি করলেন, তার বাহু দুটো প্রসারিত করলেন। There would be no one to live for the during those coming years, তো আগামী বছরগুলোতে তাকে আর কারোর জন্য বেঁচে থাকতে হবে না। ওই যে বললাম তিনি স্বামীর উপর নির্ভর করে এতদিন বেঁচে ছিলেন, এখন মুক্ত, তাই তিনি মনে করছেন যে বাকি বছরগুলো যতদিন তিনি বেঁচে থাকবেন তাই তিনি কারোর উপর নির্ভর করে বেঁচে থাকবেন না, এটা তিনি মনে করলেন। She would live for herself, তিনি নিজের জন্যই বাঁচবেন। There would be no powerful will bending hers, কোন শক্তিশালী ইচ্ছা শক্তি তার ইচ্ছা শক্তিকে কোনোভাবে দমন করতে পারবে না। ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স, ব্লাইন্ড পারসিস্টেন্স মানে হচ্ছে অন্ধ জেদ, তাহলে ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স উইথ হুইচ মেন অ্যান্ড উইমেন বিলিভ, অর্থাৎ যে অন্ধ জেদের সাথে একটা পুরুষ এবং নারী এই জিনিসটা বিশ্বাস করে, অর্থাৎ এক একজন হয় না যে আমার ইচ্ছা শক্তি আমার মনের মধ্যে যা ইচ্ছা চলছে তোমাকে সেটা মানতেই হবে, আমি জোর জবরদস্তি করছি তোমাকে এটা মানতেই হবে, এরকম অনেকেই হয়ে থাকে, অনেক পুরুষ মানুষ বা অনেক মেয়ে মানুষই হয়ে থাকে। কিন্তু এইগুলো থেকে মিসেস মেলার্ড কি হচ্ছে না সম্পূর্ণরূপে স্বাধীন, ঠিক আছে। দে হ্যাভ এ রাইট টু ইম্পোজ এ প্রাইভেট উইল আপন এ ফেলো ক্রিয়েচার, তো তার ইচ্ছা শক্তির জেরে অন্য কোনো পুরুষ ও নারীর যে ইচ্ছা শক্তিটা সেটা চাপিয়ে দেওয়ার কিন্তু অধিকার তার কাছেও এখন রয়েছে। তো তিনি মনে করেছেন যে মিসেস মেলার্ড মনে করেছেন এতদিন তো তার ইচ্ছা শক্তিগুলো দমন করা ছিল,
তার মনের মধ্যে কি ইচ্ছা ছিল না ছিল সেগুলো তার স্বামী বা সমাজ রেসপেক্ট করেনি। এখন তিনি মনে করেছেন যেহেতু তিনি স্বাধীন হয়ে গিয়েছেন তাই তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তিনিও যেমন পীড়া পেয়েছেন ঠিক তেমনইভাবে তার ইচ্ছা শক্তিগুলো অন্য কারোর মধ্যে প্রকাশ করতে পারবেন বা জোর খাটাতে পারবেন, এটা তিনি মনে করেছেন। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. Illumination মানে আলোকিত, তার মানে কি দাঁড়াচ্ছে? A kind intention or a cruel intention, একটা সৎ উদ্দেশ্য অথবা একটা খারাপ উদ্দেশ্য কি করছে না, made the act seem no less a crime, তো এটা কোনো অপরাধের থেকেও কোনো অংশে কম নয়। মানে সেটা কারো সৎ উদ্দেশ্যই হোক বা খারাপ উদ্দেশ্যই হোক, জোর খাটানোর যে ব্যাপারটা সেটা একটা কিন্তু অপরাধের সমান, এটাও কিন্তু তিনি আবার উপলব্ধি করেছেন। এরপর বলেছেন যে as she looked upon it in the brief moment of illusion, আলোকিত হওয়ার সংক্ষিপ্ত মুহূর্তে তিনি এই অনুভূতিটিকে দেখেছিলেন। And yet she had loved him, তবুও তিনি তার স্বামীকে কিন্তু প্রচন্ড ভালোবাসতেন। Sometimes, কখনো বা মাঝে মাঝে। Often she had not, প্রায় তিনি আবার তার স্বামীকে ভালোবাসতেন না। What did it matter, আর তাতে কি এসে যায়, কার কি যায় এসে যায়? What could love, the unsolved mystery, count for in the face of this possession of self assertion? তার মনের মধ্যে ভালোবাসা, ইচ্ছা শক্তি, অমীমাংসিত রহস্য অর্থাৎ আনসলভড মিস্ট্রি, তারপর আত্মপ্রত্যয়ী মনোভাব, এইগুলো যা তিনি উপলব্ধি করেছেন সেটাই যদি কেউ বুঝতে না পারে তবে সেই ভালোবাসার আর কি দাম থাকলো। Which she suddenly recognized as the strongest impulse of her being, হঠাৎই তার সত্তার স্বাধীনতা যা তিনি উপলব্ধি করেছেন সেটা কি তার স্বামীর ভালোবাসার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। কারণ তিনি মনে করেছেন যে তার মনের মধ্যে যে ভালোবাসা, ইচ্ছা শক্তি, আত্মপ্রত্যয়ী যে মনোভাব সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন, তিনি সেইগুলো সবার কাছে কিন্তু প্রকাশ করতে পারবেন এমন একটা মনোভাব তার মনের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু স্বামীর আন্ডারে থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু অবদমিত হয়েছিল। তো স্বামী যা বলতো তাই তিনি করতেন, তার যে ভালো লাগা মন্দ লাগা সেগুলো কিন্তু কোনো দামই ছিল না। এই কারণেই তিনি স্বামীকে মন থেকে মাঝে মাঝে ভালোবাসতেন, আবার কখনো কখনো কিন্তু ভালোবাসতেন না। কিন্তু এক্ষেত্রে তার স্বামী মিসেস ম্যালার্ডকে প্রচন্ড ভালোবাসতেন, যেটা আমরা আগের লাইনগুলোতে বুঝতে পারলাম। তাহলে এতদূর আশা করি সবার ক্লিয়ার হলো। নেক্সট এবার বলেছে যে ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি, তাহলে মুক্ত দেহ এবং আত্মা মুক্ত। সি কেপ্ট হুইসপারিং, তিনি ফিস ফিস করে বলতে থাকলেন, তাহলে হচ্ছে কি খুশিতে তিনি ফিস ফিস করে বলতে থাকলেন আজ থেকে আমি মুক্ত, আমাকে কেউ বেঁধে রাখতে পারবে না, আমার আত্মা আমার শরীর মুক্ত, আমি ফ্রি হয়ে গেছি। তখন একটা ঘটনা ঘটছে, দেখো কি বলছে, জোসেফিন ওয়াজ কিনলিং মানে হাঁটু মুড়ে বসা, বিফোর দ্য ক্লোজ ডোর উইথ হার লিপস টু দ্য কিহোল। তো জোসেফিন হচ্ছে এর আগে বললাম মিসেস ম্যালার্ডের বোন। তো মিসেস ম্যালার্ডের বোন জোসেফিন সেই সময় উপস্থিত হলো, ঘরের দরজার ঠিক বাইরে হাঁটু মুড়ে বসলো। হাঁটু মুড়ে বসে কি করছে, দরজার যেখানে হচ্ছে চাবিটা ঢোকানো হয় অর্থাৎ তালার যে ছিদ্রটা সেখানে ঠোঁট রেখে বলার চেষ্টা করলেন। কি বলছেন যে ইমপ্লোরিং মানে হচ্ছে অনুনয়, যেটার সিনোনিম ফর্ম হতে পারে প্লিডিং, ঠিক আছে, বা রিকোয়েস্টিং। তো তিনি অনুনয়ের সুরে তখন বললেন ফর অ্যাডমিশন, তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হোক। লুইস ওপেন দ্য ডোর, লুইসকে এখানে লুইস হচ্ছে মিসেস ম্যালার্ডের অরিজিনাল নাম। তো লুইস ওপেন দ্য ডোর, লুইস দরজাটা খোল, এখনই খোল। আই বেগ, আমি তোর কাছে মিনতি করছি। ওপেন দ্য ডোর, দরজাটা খোল। ইউ উইল মেক ইউর সেলফ ইল, তুই তো এইভাবে ঘরের মধ্যে থেকে থেকে অসুস্থ হয়ে পড়বি।
হোয়াট আর ইউ ডুইং লুইস? লুইস তুই কি করছিস রে ঘরের ভিতরে? ফর হেভেন্স সেক ওপেন দ্য ডোর, ঈশ্বরের দোহাই তুই এবার অন্তত দরজাটা খোল। গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল, যা চলে যা তুই, আমি নিজেকে মোটেও অসুস্থ করে তুলতে চাচ্ছি না। নো না, সি ওয়াজ ড্রিঙ্কিং ইন এ ভেরি ইলিক্সার, ইলিক্সার মিনস অমৃত, যেটা খেয়ে অমরত্ব লাভ করা যায়। তাহলে নো না, আই ওয়াজ ড্রিঙ্কিং ইন ভেরি ইলিক্সার অফ লাইফ, তাহলে আমি আমার জীবনের যে অমৃত সুধা সেটা পান করতে চলেছি থ্রু দ্যাট ওপেন উইন্ডো, সেই খোলা জানালার মধ্যে দিয়ে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মিসেস ম্যালার খোলা জানালাটাকে রিপ্রেজেন্ট করছে তার ইন্ডিপেন্ডেন্সের সাথে। তাহলে মুক্তির যে স্বাদ, তার যে মুক্তি, তার যে স্বাধীনতাটা, এখানে মিসেস ম্যালারের স্বাধীনতাটাই হচ্ছে তার ঘরের যে জানালা, তার জানালা উন্মুক্ত, তিনিও উন্মুক্ত হয়ে পড়েছেন। জানালা দিয়ে তিনি বাইরের যে নেচারটা যে দেখছেন, সেটাও তার মাধ্যমে তার মনের মধ্যে মুক্তির যে স্বাদ, মুক্তির যে আনন্দ, সেটাও কিন্তু উপলব্ধি করার চেষ্টা করেছেন। আসলে নেচার আমাদের কি করে? নেচার হচ্ছে আমাদের মনকে কিন্তু পরিষ্কার ভালো করে তোলে। ঠিক তেমনই ভাবে কোনো মানুষ, তাকে যদি কারো আন্ডারে রাখা হয়, তারপর তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাকে যদি মুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে? তার মনের মধ্যে যে আনন্দটা, সেটাও কিন্তু নেচারের সৌন্দর্যের তুলনায় কোনো অংশে কম নয়। ঠিক আছে? হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট, রায়ট মানে হচ্ছে বেপরোয়া, ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা। তাহলে হার ফ্যান্সি, তার কল্পনা শক্তি বেপরোয়া ভাবে কি করছিল? অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার, আগামী দিনগুলো তার জীবনে কেমন হবে সেটা নিয়ে কিন্তু বেপরোয়া ভাবে ছুটছিল। তার মনের মধ্যে অস্থিরতা এখন শুরু হয়ে গেছে যে পরবর্তী জীবনগুলো তিনি আরো কিভাবে কাটাতে যাচ্ছেন, কত সুন্দরভাবে কাটাতে যাচ্ছেন ইত্যাদি ভেবে। তো এই স্প্রিং ডেজ অর্থাৎ বসন্তের দিন, অ্যান্ড সামার ডেজ গ্রীষ্মের দিনগুলো, অ্যান্ড শর্টস অফ ডেজ এবং অন্যান্য দিনগুলো, দ্যাট উড বি হার ওন, তার এখন নিজের হবে। তিনি নিজের মনে করে বসন্তের দিনে হচ্ছে পাখির গান, ফুলের সুগন্ধ ইত্যাদি যেমন হচ্ছে নিবেন, তেমনই কিন্তু সামার সিজনের ঠান্ডা বাতাসগুলো তিনি উপলব্ধি করার চেষ্টা করবেন। আর অন্যান্য দিনগুলো নিজের মতন করে কাটাতে যাচ্ছেন। যেভাবে হচ্ছে একটা সাধারণ মানুষ যেমনভাবে হচ্ছে জীবনটাকে উপলব্ধি করে, তিনিও কিন্তু মিসেস ম্যালারও কিন্তু সেই প্রকৃতির সাথে খাপ মিলিয়ে বাকি জীবনগুলো কাটাতে যাচ্ছেন। এরকম একটা তার মনের মধ্যে চলছে। তো এরপর বলেছে, দেখো বলেছে যে সি ব্রেথ এ কুইক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং। এরপরে তিনি একটা দ্রুত প্রার্থনা করে বসলেন। কি প্রার্থনা? তার জীবনটা যেন দীর্ঘমেয়াদী হয়। যখন স্বামীর আন্ডারে ছিলেন, পরাধীন যখন জীবনে ছিলেন, তখন কেউই চায় না যে এইভাবে জীবনটা কাটাতে। তখন তিনি চেয়েছিলেন কি তার লাইফটা যেন শর্ট হোক, কিন্তু যখন মুক্তির স্বাদ, আনন্দ যখন অনুভব করতে চাচ্ছেন, তখন কিন্তু তার যে জীবনটা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী করে তুলতে চাচ্ছেন। এটাই ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তো ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে সি হ্যাড থট উইথ এ সাডার, সাডার মানে হচ্ছে শিহরণ জাগানো, কাপা, সাডার দ্যাট লাইফ মাইট বি লং। এই ব্যাপারটা তার গতকালই ভাবতে শিহরণ জেগেছিল। মানে কোন ব্যাপারটা শিহরণ জেগেছিল? ওই যে স্বামীর আন্ডারে থেকে যে দীর্ঘ জীবনের যে কামনা করাটা, সেটাই কিন্তু এখানে তার কাছে শিহরণ জেগেছিল। কারণ গতকালই কি হয়েছিল? তার স্বামী বেঁচে ছিল, বর্তমানে তার স্বামী বেঁচে নেই, এই খবরটা তিনি পেয়েছেন, তাই না? তো সি অ্যারোজ এ লেন্থ অ্যান্ড ওপেন দ্য ডোর টু দ্য সিস্টার্স ইম্পর্টুনিটিস। ইম্পর্টুনিটিস মানে হচ্ছে একটানা অনুরোধ। তো অবশেষে তিনি উঠলেন। তারপর তার বোনের যে একঘেয়ে যে অনুরোধ, বারবার যে অনুরোধ করছিলেন দরজাটি খুলে দেওয়ার জন্য, সেটার কথা রাখার জন্য দরজাটা তখন খুলে দিলেন। There was a feverish trump মানে হচ্ছে তীব্র জয়। তাহলে কি দাঁড়াচ্ছে? There was a feverish trump in her eyes। তো তার চোখের মধ্যে একটা তীব্র জয়ের অনুভূতি ছিল, মানে বড় সড়ো কোনো জিনিস হচ্ছে তিনি জয় করে নিয়েছেন, এরকম একটা তার চোখ মুখে হাবভাব দেখাচ্ছিল।
and she carried herself unwittingly like a goddess of victory. এরপর তিনি নিজের অজান্তে জয়ের যে দেবী তার সাথে তুলনা করলেন। এখানে গডেস অফ ভিক্টরি বলতে নাইকের কথা বলা হচ্ছে। বারবার ইংরেজি সাহিত্যে গ্রিক মিথোলজির বিভিন্ন দেবদেবীর ক্যারেক্টার কিন্তু ঢুকে পড়ে। এক্ষেত্রে গ্রিক মিথোলজির একটা অসাধারণ দেবী হলেন জয়ের দেবী তোমরা বলতে পারো, যার নাম নাইকি। তো নাইকির সাথে তিনি কিন্তু নিজেকে তুলনা করছেন এক্ষেত্রে। তো এইগুলো কিন্তু ছোটখাটো জিনিসগুলো তোমরা নোটস করে রেখো, কারণ এগুলো থেকেও কিন্তু তোমাদের এমসিকিউতে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। সি ক্লাসড হার সিস্টার্স ওয়েস্ট। আচ্ছা, ক্লাসড মানে কি? ক্লাসড মানে আলিঙ্গন করা, এমব্রেসড যার সিনোনিম ফর্ম হচ্ছে এমব্রেসড, জড়িয়ে ধরা। কি জড়িয়ে ধরেছিলেন? তিনি তার বোনের কোমরটা জড়িয়ে ধরেছিলেন। আচ্ছা, ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে কোমরটা তিনি সেই সময় জড়িয়ে ধরেছিলেন। অ্যান্ড এখান থেকেও কিন্তু এমসিকিউ আসবে, তিনি তার বোনের কোন অংশটা হচ্ছে জড়িয়ে ধরেছিলেন? ওয়েস্ট, WAIST, ওয়েস্ট মানে হচ্ছে কোমর। অ্যান্ড টুগেদার, এবং তারা একসাথে দে ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, তারা একসাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম। রিচার্ড হচ্ছে তার স্বামীর বন্ধু, তার স্বামীর বন্ধু নিচে তাদের জন্য অপেক্ষা করছিলেন। Someone was opening the front door with a latchkey. ল্যাচকি মানে হচ্ছে সদর দরজার যে চাবি, খোলার যে চাবি, সেটাকে বলছে হচ্ছে ল্যাচকি। তো কেউ একজন চাবি দিয়ে সদর দরজাটা খোলার চেষ্টা করছিলেন। তো এখানে কে? পরের লাইনে আমরা জানছি ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড। ব্রেন্টলি ম্যালার্ড কে? লুইস ম্যালার্ডের স্বামী। তার মানে এখানে গল্পের একটা টুইস্ট ঢুকলো। ব্রেন্টলি ম্যালার্ডকে এই সময়ে মনে করা হয়েছিল যে মৃত, তিনি মারা গিয়েছেন রেল দুর্ঘটনার কারণে, রেল অ্যাক্সিডেন্টের কারণে। কিন্তু হঠাৎ করে ব্রেন্টলি ম্যালার্ডের আগমন ঘটেছে জ্যান্ত অবস্থাতে। তো ওই সময়ে ব্রেন্টলি ম্যালার্ড কিন্তু সদর দরজাটা ল্যাচকি দিয়ে খোলার চেষ্টা করছিলেন। তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে যে ল্যাচকি দিয়ে কে দরজাটা খুলছিলেন? অ্যান্সারটা কি পেলাম আমরা? ব্রেন্টলি ম্যালার্ড। হু এন্টার, তিনি প্রবেশ করলেন রুমে। এ লিটিল ট্রাভেল স্টেইনড, এতক্ষণে ভ্রমণের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কম্পোজেডলি ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা, তিনি কি করেছিলেন? শান্তভাবে। আচ্ছা, কম্পোজেডলি মানে হচ্ছে শান্তভাবে, তিনি শান্তভাবে গ্রিপ করেছিলেন মানে আঁকড়ে ধরে রেখেছিলেন। কি আঁকড়ে ধরে রেখেছিলেন? হাতওয়ালা ব্যাগ এবং ছাতা। তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে যে ব্রেন্টলি ম্যালার্ডের হাতে কি ছিল? একটা আমব্রেলা ছিল, আর কি ছিল? আর একটা স্যাক ছিল। স্যাক মানে হচ্ছে এখানে থলি। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, তিনি সেই দুর্ঘটনা থেকে অনেকটাই দূরে ছিলেন। অ্যান্ড ডিড নট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এমনকি তিনি জানতেন না যে এমন একটা দুর্ঘটনা সেখানে ঘটেছে। তার মানে দুর্ঘটনা স্থল থেকে তিনি অন্য জায়গাতে ছিলেন, অন্য কোনো হয়তো ট্রেনে ছিলেন। ঠিক আছে, তো বলেছে তারপর যে হি স্টুড অ্যাজেমড, তিনি তখন মানে ব্রান্টলে তখন অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। কি জন্য? জোসেফিনস পিয়ার্সিং ক্রাই, জোসেফিন তখন আতঙ্কে চিৎকার করে উঠেছে হঠাৎ করে। সেটা দেখেই ব্রান্টলি কি করেছে? অ্যামেজড হয়ে গেছে, অবাক হয়ে গিয়ে স্টুড দাঁড়িয়ে পড়লো। অ্যাট রিচার্ডস কুইক মোশন টু স্ক্রিন হিম ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, এরপরে মিসেস ম্যালার্ডের চোখের দৃষ্টি আড়াল করার দ্রুত চেষ্টা করলেন রিচার্ডকে। এখানে ব্রান্টলের অর্থাৎ মিসেস ম্যালার্ডের স্বামীর বন্ধু। কেন এরকম তারা করলেন? রিচার্ড কেন করলেন? কারণ রিচার্ড ভেবেছিলেন যে মিসেস ম্যালার্ড তো হৃদরোগে আক্রান্ত, তো যদি কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস ঘটে যায় তাহলে তো খুব খারাপ হবে ব্যাপারটা, তাই না? এই জন্য তিনি কি করলেন? দ্রুত মিসেস ম্যালার্ডকে কি করলেন? আড়াল করে দেওয়ার চেষ্টা করলেন। বাট রিচার্ডস ওয়াজ টু লেট,
কিন্তু রিচার্ড বড্ড দেরি করে ফেলেছিলেন এই কাজটা করতে। When the doctors came, they said she had died of heart disease, of joy that kills. যখন ডাক্তাররা এলেন তখন ঘোষণা করলেন, মানে মিসেস মেলারকে পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে ঘোষণা করলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যেই মৃত্যুটা তার কাছে ছিল একটা আনন্দের। এখানে ডাক্তাররা বোঝাতে যাচ্ছেন যে এতক্ষণে তো মিসেস মেলার তার স্বামীর মৃত্যুর খবর পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তার স্বামীকে দেখে ফেলেছেন, তাই খুশিতে এবং হৃদরোগের কারণে তিনি মারা গিয়েছেন। আসলে আমরা যারা পাঠক, আমরা যে গল্পটা যে বুঝলাম, এর থেকে আমরা ধারণা নিতে পারি তিনি কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ঠিকই, তার স্বামীকে দেখার আনন্দে নয়, বরং দুঃখে। ওই যে 1 ঘন্টার যে স্বাধীনতা তিনি যে উপলব্ধি করেছেন সেটাই তার কাছে অনেক, কিন্তু পরক্ষণে অর্থাৎ তার স্বামীকে দেখে তিনি উপলব্ধি করেছেন তার যে স্বাধীনতা সেটা মাত্র ওই 1 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরে তার যে পরাধীনতার যে জীবনটা সেটা তার কাছে আবার ফিরে এসেছে। সেই দুঃখে হার্ট অ্যাটাক করে তিনি মারা গেলেন। গল্পটা এখানেই শেষ হলো। স্টোরিটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই ভিডিওটি একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলো না।